বসাতে পারতেছি। আর হোমের ডেকোরেশনটা নষ্ট করে না। উইন্ডো এসিটা কি ডেকোরেশনটা নষ্ট করে ফেলতেছে, উইন্ডোটা নষ্ট করে ফেলতেছে, যেটা স্প্লিট এসি করতেছে না। আর ইউজুয়ালি মোর সাইলেন্ট দেন এসি। উইন্ডো এসিতে অনেক শব্দ করে, কিন্তু স্প্লিট এসিতে শব্দটা কম হয়। কারণ শব্দ যেটা করে মেইনলি ফ্যান যেটাতে চলে, একটা পার্টকে তো আমরা ঘরের বাইরে পাঠিয়ে দিচ্ছি। তো সাউন্ডটাও দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে আউটডোর ইউনিটটা, সাউন্ড ওখান থেকেই বেশি আসে, সেটা তো ঘরের বাইরে, এই জন্য শব্দটা কম। কিন্তু উইন্ডো এসিতে শব্দ বেশি। তাহলে এই গেল আমাদের গত দিনকার পড়ার রিক্যাপ। হ্যাঁ, এতটুকু পর্যন্ত তো কারোর কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে আমরা সেটা কিছু দ্রুত আলোচনা করে ফেলবো, এরপর আমরা পরে পড়াইতে যাবো। আর কোনো কনফিউশন আছে এতক্ষণ পর্যন্ত? ওকে, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। এরপরে আছে হলো সেলিং মাউন্টেড বা ক্যাসেট এসি। এটা হলো যে ছাদের উপরে যে এসি গুলো থাকে, আপনারা দেখবেন অফিসে, তারপরে বড় বড় কমার্শিয়াল স্পেসে, ইউনিভার্সিটিতে, আপনাদের ইউনিভার্সিটিতে তো মনে হয় এই ধরনের এসি থাকার কথা। তো এগুলো হলো কমার্শিয়াল স্পেসে বা বড় জায়গার জন্য তখন এই ধরনের এসি গুলো দেয়। তখন স্প্লিট এসির একটা সাইজ ফিক্স থাকে, এত 1 টন 1.5 টন 2 টন। প্রত্যেকটা স্প্লিট এসি তো আলাদা আলাদা, স্প্লিট এসি প্রত্যেকটাই আলাদা আলাদা। তো এইখানে খুব বেশি জিনিস কাভার করা যায় না, যেটা সেলিং মাউন্টেড বা ক্যাসেট এসিতে করা যায়। যে অনেকগুলা সেলিং মাউন্টেড এসি একসাথে জয়েন করে একটাই আউটডোর ইউনিট। এই যে ছবিটা যদি দেখেন, ডান পাশের ছবিটা, এই যে দুইটা সেলিং মাউন্টেড এসি কে একই সাথে ডাক্ট দিয়ে বাইরে একটা বড় আউটডোর ইউনিট দিয়ে পাঠিয়ে দিছে। তাহলে যখন সেলিংটা অনেক বড় হবে, আমার রুমটা যখন অনেক বড় হবে, তখন সেক্ষেত্রে আমরা সেলিং এসিতে যাব। সেলিং এসির সুবিধা কি? দিস স্পেসেস সেভিং এসিস আর শেপ লাইক ক্যাসেটস এন্ড আর ডিজাইন টু ইনস্টল অন সেলিং। হ্যাঁ, দেখতে ক্যাসেটের মতো, সেলিং এ থাকে এগুলো। এগুলো স্পেস সেভিং এসি, জায়গা কম লাগতেছে। The panel of this air conditioner is designed to blend with all kinds of home decor. এটা ঘরের ডেকোরেটিভের সাথে খুব একটা ক্ষতি করে না, ডেকোরেটিভ আপিল আছে এর। দে আর স্টাইলিশ, এগুলো দেখতে সুন্দর, আর নোন টু ডেলিভার ফ্যান্টাস্টিক পারফরমেন্স, এগুলোর পারফরমেন্সও খুব ভালো। মোস্ট ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার রিকোয়ার নো ডাক্টিং। এখানে ডাক্টিং খুবই কম লাগে। এই যে এগুলো সবগুলো ওয়্যারের জন্য, ডাক্টিং লাইনও আছে, নো ডাক্টিং আসলে হবে না, লিমিটেড ডাক্টিং হবে। দে আর পারফেক্ট ফর লার্জ স্পেস হোয়ার উইন্ডো অর স্প্লিট এসি মে নট রিচ আউট। উইন্ডো এসি, স্প্লিট এসি এগুলো একটা লিমিটেশন আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সে কভার দিতে পারে। কিন্তু স্প্লিট এসি অনেক বড় রেঞ্জ পর্যন্ত কভার করতে পারে, অনেকগুলো স্প্লিট এসি একসাথে কানেক্ট করা যায়। তো এই জন্য বড় এরিয়ার জন্য বড় এরিয়ার জন্য আমরা সেলিং এসিতে যাব। অ্যাস্থেটিক্যালি সুন্দর, কিন্তু এটা সমস্যা হলো একটা ফলস সেলিং লাগে। আর এর সুবিধা কি কি? বেস সেভিং স্পেস, জায়গাটা কম লাগে। অ্যাবল টু কুল লার্জ এরিয়াস হোয়ার দ্য এসিস ডোন্ট রিচ আউট। বড় এরিয়া আমি কভার করতে পারি। আর ব্লেন্ডস উইথ ডেকোরেটিভ, দেখতে অনেক সুন্দর। আর এই তিনটা মেইন থাকার পরও এই তিনটা বাদেও আরো একটা টাইপ আছে, সেটা হলো মাল্টি স্প্লিট এসি। কয়েকটা স্প্লিট এসি আগের মতোই, কয়েকটা স্প্লিট এসি একসাথে যদি কানেক্ট করা থাকে, স্প্লিট এসির ইয়া কি থাকবে? একটা ইনডোর ইউনিট থাকবে, একটা আউটডোর ইউনিট থাকবে। কিন্তু এই ছবিটাই দেখেন, দুইটা ইনডোর ইউনিটকে একটা আউটডোর ইউনিটের সাথে কানেক্ট করছে, তাহলে এটা মাল্টি স্প্লিট এসি হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা স্যার একটা আউটডোরের সাথে কয়েকটা ইনডোর থাকলে সেটা স্যার ভিআরএফএসি না? হ্যাঁ হ্যাঁ, সেটা কি? ভিআরএফ, ভিআরএফ? ভেরিয়েবল রেফ্রিজারেশন। জি, না, একটা ভিআরএফ। আউটডোরের সাথে কয়েকটা ইনডোর অ্যাড করা যায়, সেটা মানে ক্যাসেট ট্যাপ থাকতে পারে, ওয়াল ট্যাপ থাকতে পারে, হুম হুম, ডাক্টের ট্যাপ থাকতে পারে, তো বিভিন্ন ট্যাপের সাথে অ্যাড করা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি। একটু আগে ক্যাসেট যেটা দেখলেন সেলিং, সেটাও কিন্তু একটাই আউটডোর ইউনিট বা লিমিটেড আউটডোর ইউনিট, হুম, কিন্তু ইনডোর ইউনিট এটা তো অনেকগুলো। স্যার স্প্লিট ট্যাপ এসি বলে তাকে। হুম হুম, স্যার একটা আউটডোর একটা ইনডোর, সেটা হলো স্যার স্প্লিট ট্যাপ। হ্যাঁ। আর কয়েকটা আর স্যার ইনডোর মানে একটা আউটডোর থাকলে সেটা হলো মাল্টি হ্যাঁ, স্প্লিট, মানে অনেকগুলো স্প্লিট একসাথে কানেক্টেড। ঠিক আছে, এই যে এই ছবিটা আচ্ছা যদি স্যার, দেখেন, এটা কি স্যার ভিআরএফএসি বলে? এটা কি মাল্টি স্প্লিট কে ভিআরএফএসি বলে? এটা আমার জানা নাই, আমরা একটু গুগলে দেখে ফেলি। VRSE। ভিআরএফ।
ভিআরএফ স্যার। ভিআরএফ জি, এসি। ভিআরএফ। স্যার এটা মানে আমি যতটুকু জানি স্যার, এটা স্যার একটা আউটডোরের সাথে আপনার এখানে মনে করেন স্যার 22 এসপি যদি আমরা একটা আউটডোর ধরি, সেটা প্রায় 17.5 টন হয় তোশিবা বা স্যামসাং এর। তো এখানে স্যার আমরা 17 টনের ইনডোর বসাতে পারি আলাদা আলাদা করে। 17 টন এটা হতে পারে স্যার, ক্যাসেট ট্যাপও হতে পারে, সিলিং ট্যাপও হতে পারে, বা যেটা আপনার সুবিধা অনুযায়ী, ওয়াল ট্যাপের যেটা আপনার সুবিধা অনুযায়ী পড়তে পারে। ওকে। স্যার আসলে আমি স্যার এই এসি নিয়ে একটু কাজ করছিলাম, তো এর জন্য আচ্ছা একটা আচ্ছা, প্রশ্নটা করা আর কি। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। হ্যাঁ, ওই কাজটা যে ভিআরএফ টা ওইটাই জি। করছে, যে এই অনেকগুলো সিলিং এইটা মাউন্টেড থেকে বা মাল্টি ইনডোর ইউনিট স্টেট আছে গুলোকে কিনা এটা একটা। একটু কনফার্ম করা প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। জি যাক, স্যার। তাহলে নতুন একটা জিনিস আমরা জানলাম না, ভিআরএফ এয়ার কন্ডিশনিং। তাহলে মাল্টি স্প্লিট এসিটাও আসলে ভিআরএফ এর ভিতরেই পড়তেছে, তাই তো? হ্যাঁ স্যার, এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম আর কি। ওকে। তাহলে মাল্টি স্প্লিট আর মাল্টিপল স্প্লিট এসি ইজ কানেক্টেড টু ওয়ান আউটডোর ইউনিট, যে একটা রুমের ভিতরে অনেকগুলো ইনডোর ইউনিট কিন্তু আউটডোর ইউনিট একটাই, তাহলে এটা চলে আসতেছে মাল্টি স্প্লিট এসি। The indoor unit can be used জি individually or at the same time as needed if they are supported. প্রত্যেকটা ঘরের এসি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদাভাবে অন অফ হবে, কিন্তু আউটডোর ইউনিটটা একটাই। সব যদিও কানেক্টেড, জি কিন্তু স্যার। সবগুলো আর আলাদাভাবে অপারেটেড হবে। জি স্যার, আর ভিআরএফএসি স্যার আরেকটা সুবিধা হলো, আমি আর হুম, আউটডোরটা যেখানে আমি ইচ্ছা রাখতে পারি। যদি আমার 3টা ফ্লোরও প্রয়োজন হয়, আমি হুম, ভিআরএফএসি তে 3টা ফ্লোরে কাজ করতে পারবো ওই একটা আউটডোর দিয়েই। আচ্ছা, এটা এক্স্যাক্টলি। কিন্তু আমাদের ভিআরএফএসির একটা সুবিধা। হ্যাঁ, জি এইটাই, কারণ আউটডোর ইউনিট যত বেশি হবে আমার হোম ডেকোরটা তত নষ্ট হবে, আর তত কস্টিংটাও বাড়তেছে। জি তো এই জি। মাল্টি স্প্লিট আর এসি স্যার তো, এটাই স্যার ভিআরএফএসির সুবিধা আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, মাল্টি আর স্প্লিট স্যার এসিটাও তো ওই প্রত্যেকটা একই জিনিস। প্রত্যেকটার জন্য প্রত্যেকটা লাগে। হুম, সেটাই। তাহলে এটাও মাল্টি স্প্লিটটাও আপনি ওই ভিআরএফ এসিটাই, সেম, দুটোই সেম জিনিস। হ্যাঁ, তাহলে এটারও ওই সুবিধা অসুবিধা আপনি যেটা বললেন ওই একই কথাই ঘুরে ফিরে আসবে। হ্যাঁ, যে ইনস্টলেশনের স্পেসটা কম, তারপর ক্যান বি ইউজ ইন্ডিভিজুয়ালি আর সিমালটেনিয়াসলি, সবগুলো আলাদাভাবে ইউজ করতে পারবো, একসাথেও ইউজ করতে পারবো। প্রত্যেকটা কন্ট্রোলিংটা ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে একটা কন্ট্রোলিং এর কোনো সম্পর্ক নাই। ডিজাইনটা কম্প্যাক্ট, কম জিনিস লাগতেছে। গুড ইইআর, ইআর হলো এফিসিয়েন্সি, এনভায়রনমেন্টাল এফিসিয়েন্সি না কি যেন নাম, ওয়ান সেকেন্ড, হলো এনার্জি এফিসিয়েন্সি রেশিও। এটা আমরা পরের স্লাইডে পড়বো, এনার্জি এফিসিয়েন্সি রেশিও। এটা হলো কোন এসিটা কতটুকু এনার্জি এফিসিয়েন্ট, সেটা প্রকাশ পায় হলো ইইআর দিয়ে। ইআর একটা স্কোরিং থাকে, যার ইআর বেশি যত বেশি সেই এসি তত বেশি এনার্জি এফিসিয়েন্ট, মানে তত বেশি চললে কম বিদ্যুতে বেশি চলবে, সহজ কথায় কম এনার্জিতে বেশি চলবে। তাহলে মাল্টি স্প্লিট এসিটা কম এনার্জিতে বেশি চলতেছে, কারণ আউটডোর ইউনিট আমার কম। তো আমি কম কম্প্যাক্ট ডিজাইনে আমি বেশি সাপ্লাইটা পাচ্ছি, বেশি ইফেক্টটা পাচ্ছি। তো এই জন্য তার ইআর ভ্যালুটা ভালো। সেভস অন রানিং কস্ট, খরচটা কম রাখতেছে, কনভেনিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল। আর অসুবিধা হলো এক্সপেন্সিভ কম্পেয়ার টু সিঙ্গেল ইউনিট স্প্লিট এসি, সবগুলো একসাথে কিনতে গেলে অনেকগুলো মিলে একসাথে করতে হচ্ছে, সব ওই জন্য খরচটা বেশি। লিমিটেড রেঞ্জ অফ ক্যাপাসিটি অ্যান্ড মডেলস, এগুলোর আসলে কিছু রেঞ্জের বা মডেলের কিছু লিমিটেড রেঞ্জে আছে আর কি, মানে খুব বেশি ভেরিয়েশন নাই। আর মোর প্রোন টু লিকেজ এজ নাম্বার অফ ইনডোর ইউনিটস ইনক্রিজেস। আর অনেকগুলো ইনডোর ইউনিট একসাথে কানেক্টেড, একটাতে সমস্যা হলে অন্যগুলোতে ঝামেলা হতে পারে, লিকেজ টিকেজ হয়। হ্যাঁ, তো সেপারেট হলে একটার সমস্যার সাথে একটার সাথেই সম্পর্ক শেষ। তো এগুলো হলো সুবিধা অসুবিধা। আর আরেকটা আছে হলো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ইজ ইউজড ফর কুলিং বিগ বিল্ডিং। একটা বড় এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, একটা বড় একটা বিল্ডিং এর জন্য বড় এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, একটা দিয়ে পুরো বিল্ডিং কভার করে। ইফ দ্য হোল বিল্ডিং ইজ টু বি এয়ার কন্ডিশন, HVAC ইঞ্জিনিয়ার্স ফাইন্ড দ্যাট দ্য পুটিং ইন্ডিভিজুয়াল ইউজ। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংটা জানার দরকার নেই। হ্যাঁ, এটা জাস্ট একটু রিডিং পড়ে নিতে পারেন, যে বড় ছবি দেখলে বুঝবেন, একবারে বড় বড় এয়ার কন্ডিশনিং থাকে কিছু ফ্যাক্টরি বিল্ডিং এর জন্য, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এরকম বড় বড় এয়ার কুলিং সিস্টেম থাকে, একটা কুলিং টাওয়ার থাকে বা আউটডোর ইউনিট থাকে। হ্যাঁ, তো একটা দিয়ে পুরো বিল্ডিংটা কভার করে, এগুলো হলো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম।
আর মেইনলি আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো উইন্ডো এসি, স্প্লিট এসি আর ক্যাসেট এসি। ক্যাসেট বা সেলিং এসি সেম। তাহলে এগুলোর ডিফারেন্স গুলো যদি আমি কম্পেয়ার করি, সুইটেবল ফর কোন এসিটা কখন সুইটেবল, উইন্ডো এসিটা কখন সুইটেবল, যখন আমার ঘরের ভিতরে উইন্ডো থাকবে, জানালা থাকবে। ঘরে যদি জানালা না থাকে তাহলে তো উইন্ডো এসি আমরা বসাতে পারবো না। আর স্প্লিট এসি কোথায়, ঘরে জানালা থাকুক বা না থাকুক, যে কোনো ক্ষেত্রে স্প্লিট এসি বসাতে পারবো। আর সেলিং এসি বা ক্যাসেট এসি কখন বসাবো, যদি ইনডোর স্পেসটা অনেক বড় হয়, আমার রুমটা যদি অনেক বড় হয়, কমার্শিয়াল স্পেস হয় তখন। নয়েজ কার কেমন, উইন্ডো এসিতে নয়েজটা একটু বেশি, স্প্লিট এসিতে কম, সেলিং এসিতে একবারেই কম। ক্যাপাসিটি কিরকম হয়, উইন্ডো এসির ক্যাপাসিটি হয় 0.75 টন থেকে 2 টনের, স্প্লিট এসি ওই একই রেঞ্জের ভিতরেই। আর ক্যাসেট এসি বা সেলিং এসির ক্যাপাসিটিটা একটু বেশি, 1 টন থেকে 4 টনের মধ্যে হয়। আর ফিচার সবগুলারই মোরাললেস ফিচার সেম। উইন্ডো এসিতে ব্যাকটেরিয়া ফিল্টার নাই, স্প্লিট এসি বা ক্যাসেট এসিতে ব্যাকটেরিয়া ফিল্টার গুলো আছে। আর হোম ডেকোরেটিভের সাথে সম্পর্ক কি, উইন্ডো এসিটা হলো হোম ডেকোরটা একটু নষ্ট করে দেয়, স্প্লিট এসিটা নষ্ট করে না, আর সেলিং এসিটা একবারে নষ্ট করে না, আরো সুন্দর করে। আর ইনস্টলেশনের ক্ষেত্রে উইন্ডো এসিটার ইনস্টলেশন সহজ, যেহেতু ছোট একটা জিনিস। স্প্লিট এসিটা মোটামুটি, আর সেলিং এসিটার আর একটু জটিল, একটু কঠিন, কারণ এখানে হলো ফলস সেলিং দিতে হয়। এইগুলো আমাদের এসির কম্পারিজন। আর কুলিং ক্যাপাসিটি, এখন আসেন হলো যে আমরা এগুলোর আমরা অঙ্ক করবো। হ্যাঁ, এখন জাস্ট খালি আইডিয়া নেওয়ার জন্য অঙ্ক আছে আমাদের, যে একটা রুমের জন্য কত টনের এসি ইউজ করতে হবে। হ্যাঁ, আপনার একটা রুমের সাইজ জানা আছে, এই রুমের জন্য আমি কতটুকু এসি ইউজ করব, কত টনের এসি লাগবে। তাহলে রুমে এসি কতটুকু লাগবে, কত ক্যাপাসিটির এসি লাগবে, সেটা জানার জন্য 4টা জিনিস আমাকে জানতে হবে। একটা হলো রুমের সাইজটা কেমন, রুম কি ছোট নাকি বড়, তার উপর ডিপেন্ড করতেছে। একটা হলো এভারেজ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আশপাশের টেম্পারেচারটা কেমন, বাইরের পরিবেশটা খুব বেশি ঠান্ডা নাকি খুব বেশি গরম, সেটার একটা ইফেক্ট আছে। আমার রুমের ভিতরে মানুষ কয়জন থাকবে সেটা জানতে হবে। আর রুমের এক্সপোজারটা কেমন, রুমটা কি সরাসরি সূর্যের আলো পড়ে, নাকি রুমটা কি রান্নাঘরের পাশে, নাকি রুমের ভিতরে ইউভি লাইট বা অন্য আর্টিফিশিয়াল লাইটটা কেমন আছে, এক্সপোজারের উপর নির্ভর করতেছে। এই কিচেনটাও এক্সপোজারের ভিতরেই পড়ে, প্রক্সিমিটি অফ এ রুম টু কিচেন। হ্যাঁ, আমার রুমটা কি কিচেনের আশপাশে কিনা। তাহলে এই 5টা জিনিস আমি রুমের, যদি কেউ বলে যে আপনার রুমের এসির ক্যাপাসিটিটা বের করতে, তখন আগে 5টা জিনিস আমরা জিজ্ঞেস করব। একটা হলো রুমের সাইজটা কত, আর আশপাশের পরিবেশের টেম্পারেচারটা কেমন থাকে, ওই রুমে কয়জন মানুষ থাকে, ওই রুমে সানলাইট পড়ে কিনা, আর ওই রুমে আশপাশে কিচেন আছে কিনা। এই 5টা পয়েন্ট জানলেই আমরা ওই রুমের কুলিং ক্যাপাসিটিটা বের করতে পারবো। আর এসির ক্যাপাসিটিটা বের করা হলো টনে, তাই না? আমরা বলি 1 টন এসি, 1.5 টন এসি, 2 টন স্যার এসি। কুলিং ক্যাপাসিটি বের করার কি কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, ফর্মুলা আছে। ফর্মুলা এই স্লাইডে নাই, অন্য স্লাইডে আছে, আমরা ফর্মুলা দিয়ে অঙ্ক করে বের করবো। আর এখানে ডান পাশে দেখেন একটা চার্টও দেয়া আছে, এটা হলো থাম্ব রুল। হ্যাঁ, এটা যদি মুখস্থ রেখে ফেলেন, তাহলে হুট করে যদি কেউ বলে 90 স্কোয়ার ফিটের একটা রুম, তার মানে 0.8 টনের এসি দিয়ে কাজ হয়ে যাবে। 120 স্কোয়ার ফিটের রুম, 1 টনের এসি দিয়ে কাজ হয়ে যাবে। সবসময় হবে না, যদি এই কন্ডিশন গুলো ফিল আপ করে, লিমিটেড নাম্বার অফ পিপল থাকে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মোটামুটি আশপাশের মতোই থাকে, তখন এগুলো মিলবে। হ্যাঁ, এটা থাম্ব রুল, অঙ্ক না করে বের করার জন্য তখন এই ছক, কিন্তু আসলে স্যার আমরা অঙ্ক একটা হুম হুম স্যার একটা বলেন। স্টুডেন্ট মনে হয় ওয়েটিং এ আছে, ওই যে আপনি অ্যাকসেপ্ট না করলেও আসতে পারছে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা থাম্ব রুল গুলাও শিখবো, আবার অঙ্ক করেও বের করবো। হ্যাঁ, কারণ সবসময় অঙ্ক করা যাবে না, অনেক সময় হুট করে একজন জিজ্ঞেস করবে যে আমার রুমটা 180 স্কোয়ার ফিটের, কত টনের এসি লাগবে, তখন বলে দিবেন যে 1.5 টনের এসি লাগবে। ঠিক আছে। আর টনটা হলো মোস্ট এয়ার কন্ডিশনার রেটেড এস বাই টনেজ। 1 টন হলো 12,000 বিটিইউ পার আওয়ার। হ্যাঁ, বিটিইউ হলো এনার্জির ইউনিট। প্রতি ঘন্টায় 12,000 বিটিইউ করে এনার্জি ইউজ করলে সেটাকে 1 টন বলে। তো এটাও আমাদেরকে জানতে হবে, আমাদের অঙ্ক করার জন্য বা জানার জন্য এটাও লাগবে। এনার্জি এফিসিয়েন্সি রেশিও, এনার্জি এফিসিয়েন্সি এগুলো আমরা অন্য স্লাইড থেকে পড়বো। আর এসির নামটা এগুলো ব্র্যান্ড তো জানেনি।
এইগুলো আমাদের এসি সম্বন্ধে বেসিক কথাবার্তা আর কি। হ্যাঁ, এসি কি, এসি কেন লাগে, এসির টাইপ গুলো কি কি, কোন টাইপের এসি কখন ইউজ করে, আর এসির আইডিয়াল ক্যাপাসিটিটা কিভাবে বের করে, কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করতেছে আমার ক্যাপাসিটি, আর রুম সাইজের সাথে থাম্ব রুল অনুযায়ী কত রুমের সাথে কত টনের এসি যায় সেটা। তাহলে এই গেল একটা স্লাইড, এটা অলরেডি দিয়ে দিছি। আরেকটা স্লাইড আছে আমাদের। এখন আসলে আমরা যে বিটিইউর কথা বলতেছিলাম, 1 টন হলো 12,000 বিটিইউ পার আওয়ার। বিটিইউ হলো ব্রিটিশ থার্মাল ইউনিট, is a commonly used unit of measure for energy used in heating and cooling equipment. It is the amount of heat required to raise the temperature of 1 pound of water by 1 degree Fahrenheit. 1 kilowatt hour of electricity contains 3412 BTU. এটা যদি এই ছবিটা খেয়াল করেন, এই ছবিটা যদি কেউ মাথায় রাখতে পারেন তাহলে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই যে একটা বিকারের ভিতরে 1 পাউন্ড ওয়াটার আছে। পাউন্ড কিসের একক বলা যাবে? এফপিএস। হ্যাঁ, এপিএস একক। পাউন্ডটা কি পাউন্ড দিয়ে ভলিউম বের করে, তাই না? পাউন্ড দি স্যার, হুম, পাউন্ড কেজি 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 আপনার পাউন্ড দিয়ে ওয়েট, ওজন 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 বের করে, তাই না? ওজনের জন্য পাউন্ড ইউজ করে। হ্যাঁ, তাহলে 1 পাউন্ড ওজনের পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ানোর জন্য যতটুকু এনার্জি লাগবে সেটাই 1 বিটিইউ। ঠিক আছে, 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ফারেনহাইট বাড়াইতে যতটুকু এনার্জি লাগে সেটাই হলো 1 বিটিইউ। এই ছবিটা মাথায় রাখলে আপনার হয়ে যাবে। তো পাউন্ড আর কেজির মধ্যে সম্পর্ক কি? 1 কেজি কত পাউন্ড? 1000 পাউন্ড। 1 কেজি 2.205 পাউন্ড। সরি স্যার। 1000 তো মেট্রিক টন, 1 মেট্রিক টন হলো 1000 কেজি, টনের সাথে কেজি হলো 1000, আর কেজি আর পাউন্ড কাছাকাছি। কেজি হলো আমাদের এসআই একক বা এমকেএস একক, পাউন্ড হলো এফপিএস এককে। তো আমরা যেহেতু ওয়েটটা পাউন্ডে নিছি, ওই জন্য টেম্পারেচারটাও এফপিএস এককে নিছে। ফারেনহাইট, 1 ফারেনহাইট বা 1 ডিগ্রি সমান কত ফারেনহাইট, 0 ডিগ্রি সমান কত ফারেনহাইট। আমরা যে জ্বর মাপি, 100 ডিগ্রি জ্বর, ওটা কোন এককে থাকে? ফারেনহাইট স্যার। ফারেনহাইটে থাকে। আর জি স্যার। তাহলে এখন যদি ওটাকে যদি বলি 100 ডিগ্রি ফারেনহাইট কে সেলসিয়াসে নিতে, বের করা যাবে? বের করা যাবে। একটু কয়েকটা জিনিস জানতে হবে। একটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। জি স্যার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কত ফারেনহাইট, এটা কেউ জানে? 30 ফারেনহাইট। আর একটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত, 100 ডিগ্রি সমান হলো 180 ফারেনহাইট। এখন ঐকিক নিয়মে বের করা যাবে না? জি স্যার, বের করা যাবে। এই কনভার্সন গুলো সবাই শিখে রাখবেন। হ্যাঁ, কারণ আপনারা আর্কিটেক্ট বলেন বা সিভিল ইঞ্জিনিয়ার বলেন, আমাদেরকে ইউনিট কিন্তু খুবই স্ট্রং হইতে হয়। যে কোনো ইউনিট যে কোনো সময় মাথার ভিতরে ক্যালকুলেশন করে ফেলতে হবে। আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, আমাদের হাতে ল্যাপটপ থাকবে না, গুগল থাকবে না। ইউনিট খুবই স্ট্রং হইতে হবে। ব্রিটিশ থার্মাল ইউনিটটা কি দাঁড়ালো? 1 পাউন্ড পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বাড়াইতে গেলে 1 ঘন্টা সময়ে, মানে 1 ঘন্টা সময় আমি 1 ডিগ্রি ফারেনহাইট বাড়াবো, 1 মিনিটের ভিতর বাড়াবো, সময় 1 ডিগ্রি ফারেনহাইট বাড়াবো। সেক্ষেত্রে আমার যতটুকু এনার্জি লাগবে সেটা হলো, এই গেল বিটিইউ সংজ্ঞা। আর এখন আসলে ইইআর, এনার্জি এফিসিয়েন্সি রেশিও, যেটা আমরা দেখতেছিলাম যে সেলিং এসি বা ক্যাসেট এসির এনার্জি এফিসিয়েন্সি রেশিও অনেক ভালো, আর উইন্ডো এসির এনার্জি এফিসিয়েন্সি রেশিও অতটা ভালো। তাহলে এনার্জি এফিসিয়েন্সি রেশিও হলো সে কতটুকু ইফেক্ট, কত কম ইনপুট দিয়ে কত বেশি আউটপুট পায়। এনার্জি এফিসিয়েন্সি রেশিও ইজ এ মেজার অফ হাউ এফিসিয়েন্টলি এ কুলিং সিস্টেম অপারেটস when the outdoor temperature is at a specified level, and higher ER means the system is more efficient and will use less energy for the same ER is calculated as follows. ফার্স্ট লাইনটা দেখেন, এনার্জি এফিসিয়েন্সি রেশিও is a measure of how efficiently a cooling system operate. একটা কুলিং সিস্টেম কত এফিসিয়েন্টলি অপারেট হচ্ছে, কত এফিসিয়েন্টলি কাজ করতেছে। হায়ার ইআর মিন্স দ্য সিস্টেম ইজ মোর এফিসিয়েন্ট, যত বেশি এনার্জি এফিসিয়েন্সি রেশিও যত বেশি হবে, তার মানে সিস্টেমটা তত বেশি এফিসিয়েন্ট, মানে আউটপুট বেশি পাবো সেম ইনপুট দিয়ে। ইআর ইজ ক্যালকুলেটেড অ্যাজ ফলোস, সেটা হলো বিটিইউ পার আওয়ার অফ কুলিং এট 95 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই ওয়াটস ইউজড এট 95 ডিগ্রি ফারেনহাইট। একটু দেখে জটিল মনে হতে পারে, এটা জাস্ট ইজি, জটিল কিছুই না। এনার্জি এফিসিয়েন্সি রেশিও কিভাবে বের করবো, কতটুকু এফিসিয়েন্ট, তাই না? আমাদের বিদ্যুৎ আমরা মাপি হলো, ইলেকট্রিসিটি মাপি হলো ওয়াটে, কিলোওয়াটে, মেগাওয়াটে। তো এই জন্য পার ওয়াটে কত বিটিইউ সাপ্লাই দিচ্ছে সে, বাই ওয়াট না? তো 95 ডিগ্রি ফারেনহাইট তো দুটোর জন্য কনস্ট্যান্ট। এটা মাথায় রাখেন যে বাইরের টেম্পারেচার যখন 95 ডিগ্রি থাকবে সেটার জন্য সেটাকে স্ট্যান্ডার্ড ধরে ওরা মাপছে। তো এটার জানার দরকার নেই, শুধু এতটুকু পার ওয়াটে, 1 ওয়াটে কত বিটিইউ পার আওয়ার যায়, 1 ওয়াট বিদ্যুৎ দিয়ে কত এনার্জি সে প্রডিউস করতে পারতেছে। তাহলে যার আর বেশি সে হলো 1 ওয়াট দিয়ে, সাপোজ মনে করেন ওয়াট যদি 1 হয়, বিটিইউ পার আওয়ার যদি 2 হয়,
তাহলে টা দাঁড়াচ্ছে হলো 2, তাই না? আর আরেকটা এসির জন্য ওই 1 ওয়াটেই যদি সে বিটিইউ পার আওয়ার 3 দেয়, তাহলে তার দাঁড়াচ্ছে 3। সবাই বুঝতেছেন কিনা? একটু জটিল মনে হইতে পারে। পার আওয়ার আর লিখলাম না, এটা হলো বিটিইউ ডিভাইডেড বাই ওয়াট, ঠিক আছে? এটা হলো আমাদের এসি আছে, ধরেন সাপোজ উইন্ডো এসি একটা, আর হলো একটা স্প্লিট এসি একটা। উইন্ডো এসির যদি বলি যে সাপোজ 2, স্প্লিট এসির 3, তাহলে কি বোঝা যায়? উইন্ডো এসির যদি 2 হয়, তাহলে এটা দিয়ে আমি কি বুঝি বলা যাবে? স্প্লিট এসির 3, এটা দিয়ে কি বুঝতেছি? স্যার এটা বুঝতে পারিনি। এটা হলো হ্যাঁ, কিন্তু ভ্যালু আমি আন্দাজে বসাইছি। মানে কি, কতটুকু এনার্জি এফিসিয়েন্ট? উইন্ডো এসিটা এনার্জি এফিসিয়েন্ট বেশি নাকি স্প্লিট এসি এনার্জি এফিসিয়েন্ট বেশি? স্প্লিটের। স্প্লিট এসিটা এনার্জি এফিসিয়েন্ট বেশি, তাই না? তাহলে জি। স্প্লিট এসির টা বেশি হবে, তাহলে স্প্লিট এসির 3। স্যার এটার কি ক্যাপাসিটি এরকম কিছু বোঝাচ্ছে, এরকম কিছু? না না, ক্যাপাসিটি না, এটা হলো কতটুকু বিদ্যুৎ দিয়ে। হ্যাঁ, সাপোজ এটা মনে করেন, এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, হ্যাঁ, আমার কাছে 1 ওয়াট বিদ্যুৎ আছে। বিদ্যুৎ মাপা হয় কিসে? ওয়াটে, তাই না? আমরা যে বিদ্যুৎ বিল দেই, জি সেটা হলো বলি যে 100 ইউনিট বিল আসছে, 200 ইউনিট বিল আসছে, হ্যাঁ, ওই ইউনিটটা হলো কিলোওয়াট আওয়ার। জি তার মানে বিদ্যুৎ পরিমাপের একক হলো ওয়াট। তাহলে 1 জি ওয়াট দিয়ে কতটুকু ঠান্ডা হচ্ছে বা কতটুকু কুলিং হচ্ছে, হ্যাঁ, বা কতটুকু আউটপুট পাচ্ছে, সহজ কথায় সেটা হলো হুম, তাহলে উইন্ডো এসি 1 ওয়াট দিয়ে যদি 2 আউটপুট দেয়, স্প্লিট এসি 1 ওয়াট দিয়ে 3 আউটপুট দেয়। তার মানে তার স্প্লিট এসিতে একই জিনিস, একই ঘর, স্প্লিট এসিতে ঠান্ডা করতে আমার এনার্জি লাগবে কম, উইন্ডো এসিতে ঠান্ডা করতে এনার্জি লাগবে বেশি। স্প্লিট এসির হলো বেশি, উইন্ডো এসির হলো কম। হ্যাঁ? এখানে এখানে যদি দেখেন, এই ফর্মুলাতে যদি দেখেন, এটা 2 যদি আমি এখানে দেই, এই ফর্মুলাটা যদি ইউজ করি এখন, হ্যাঁ, বাম পাশে হলো সমান সমান বিটিইউ ডিভাইডেড বাই, ধরেন 1 ওয়াট ইউজ করব। এখান থেকে বিটিইউ সমান সমান কত আসতেছে? 2। 2। আর সেম জিনিসটাই যদি আমরা স্প্লিটের ক্ষেত্রে ইউজ করি, হলো আমার 3 সমান সমান বিটিইউ ডিভাইডেড বাই ওই সেম 1 ওয়াট ইউজ করতেছি। দুটাতেই একই বিদ্যুৎ সাপ্লাই লাইন দিয়েছি, একই বিদ্যুৎ এনার্জি ইউজ করতেছি। তাহলে এখান থেকে বিটিইউ কত দাঁড়াচ্ছে? 3। 3। বিটিইউটাই তো আমার আউটপুট, হ্যাঁ, আমার এনার্জি কতটুকু সে জেনারেট করতেছে সেটা হলো বিটিইউ, জি বা জি টনের যেটা, কত টন সে ক্যাপাসিটি, তার কত টন, বা সে কত টন কুল করতেছে। তাহলে কার বিটিইউ বেশি? যার বেশি তার বিটিইউ বেশি। তার মানে একই এনার্জি, দুটাই 1 ওয়াট বিদ্যুৎ দিছি, সমান পরিমাণ বিদ্যুৎ খরচ করছে দুইটাই, কিন্তু বেশি এনার্জি প্রডিউস করছে কে? স্প্লিট স্প্লিট। এসি, ঠিক আছে? জি তাহলে স্যার। এইটা হলো তো ওই জন্য বাজারে যখন আমরা এসি কিনতে যাব, তো অনেক মডেলের এসি থাকবে, যার অনেক সময় দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে। তো যার ভ্যালু বেশি, তাহলে আমরা বুঝবো যে এই এসি ইউজ করলে বিদ্যুৎ খরচ কম আসবে, ঠিক আছে? জি যেমন একটা এক্সাম্পল দিছে, ফর এক্সাম্পল এ 2 টন এয়ার কন্ডিশনার উইথ 10 rating uses 2400 ওয়াট পার আওয়ার, while 12 unit uses 2000 ওয়াট, a saving of 20%। দেখেন, একটা দুইটাই 2 টনের এসি ইউজ করছে। যে এসির 10 রেটিং থাকবে, সেই এসিতে এনার্জি লাগে হলো 2400 ওয়াট। আর যে এসির হলো 12, সেটাও 2 টনের এসি, কিন্তু তার এনার্জি লাগবে 2000 ওয়াট। তাহলে একই এসি
একই সাইজের এসি, দুইটাই 2 টনের এসি, কিন্তু শুধুমাত্র আর বেশি হওয়ার কারণে পরের এসিতে আমার বিদ্যুৎ খরচ আসবে 20% কম। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসেন হলো জি স্যার, ক্লিয়ার। ওইটাই আবার বলছে, দিস রেটিং আর ইন রেঞ্জ অফ 1 to 5 স্টার, হায়ার দ্য এফিসিয়েন্সি রেশিও দ্য বেটার ইজ দ্য স্টার রেটিং। তো এটাকে সহজ করার জন্য স্টার দিয়ে প্রকাশ করা অনেক জায়গায়, এই যে দেখেন এরকম সাইন লাগানো থাকে। 5 স্টার মানে এটা সবচেয়ে বেশি এনার্জি এফিসিয়েন্ট, 4 স্টার মানে একটু কম এফিসিয়েন্ট, 1 স্টার মানে হলো আরো অনেক কম এনার্জি এফিসিয়েন্ট। তো এটাকে স্টার দিয়ে প্রকাশ করে। If you consider the energy efficiency ratio as the benchmark for deciding which AC or to opt for, the split AC is a better choice because of its extensive range. Split AC অনেক রেঞ্জের ER এ পাওয়া যায়, তো এই জন্য split AC সবসময় বেটার চয়েস। Now both split AC and window AC are available in 5 star rating. এখন উইন্ডো এসি গুলো এনার্জি এফিসিয়েন্ট ওয়েতে পাওয়া যায়, কিন্তু স্প্লিট এসির মডেল অনেক বেশি। The number of model of split AC with 5 star rating is comparatively higher. মোটামুটি সব স্প্লিট এসি এনার্জি এফিসিয়েন্ট, কিন্তু উইন্ডো এসি কিছু আছে এনার্জি এফিসিয়েন্ট, কিছু আছে এনার্জি এফিসিয়েন্ট না। এগুলো সবাই একটু ভালো মতো পড়বেন, হ্যাঁ? এগুলো একটু জটিল মনে হবে প্রথম প্রথম, কিন্তু পড়ে ফেললে তখন আবার সহজ হয়ে যাবে। তারপর আসলে হলো হোয়াট ইজ এ টন এন্ড হোয়াট ডাজ ইট মিন ফর এয়ার কন্ডিশনিং। টন মানে কি? টন এই যে একটু আগে দেখলেন যে a ton is the cooling capacity of an air conditioning system. 1 ton is equal to the amount of heat required to melt 1 ton of ice in a 24-hour period. A 1 ton of air conditioning is rated at 12,000 PU per BTU per hour. দেখেন এতটুকু আগে একটু খেয়াল করেন, আমরা ফার্স্টে ডেফিনেশন পড়ছি হলো বিটিইউ জিনিসটা কি, তাই না? বিটিইউ কি ছিল? 1 পাউন্ডের টেম্পারেচার 1 ফারেনহাইট বাড়াইতে 1 ঘন্টায় যতটুকু এনার্জি লাগে সেটা হলো 1 বিটিইউ। আর এখন আসলে টন। আমার এসি তো এত কম টেম্পারেচারে হবে না, 1 ঘন্টায় 1 ফারেনহাইট বাড়াবে, এই এত কম স্কেলে এসি নিলে তো হবে না। এসি তো টেম্পারেচার অনেক চেঞ্জ করবে অনেক কম সময়, হ্যাঁ? তো এই জন্য বড় ইউনিট ইউজ করতে হবে আমার। সেই বড় ইউনিটটা হলো একই জিনিস, বিটিইউ এর বড় ইউনিট হলো টন। টন আসছে হলো 1 টন সমান কত কেজি? 1000 কেজি স্যার। 1000। 1000 কেজি, এক্স্যাক্টলি। তো এখন হলো বড় ইউনিটে আমরা আসতেছি। আগে 1 পাউন্ড ওয়াটারের হিসাবে আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু এসি যেহেতু অনেক বেশি টেম্পারেচার কন্ট্রোল করে, এই জন্য আমরা এখন আর পাউন্ডে থাকবো না, এখন আমরা টনে চলে যাব। তাহলে 1 পাউন্ডের টেম্পারেচার বাড়াইতে গেলে যা লাগে সেটা হলো বিটিইউ, আর 1 টন পানির তাপমাত্রা বাড়াবে। A ton is the cooling capacity of a air conditioning system. 1 ton is equal to the amount of heat required to melt 1 ton of ice in 24-hour period. 1 টন আইস মানে 1000 কেজি বরফ 24 ঘন্টার ভিতরে গলায় পানি বানাইতে গেলে যতটুকু এনার্জি লাগবে সেটা হলো 1 টন। ঠিক আছে, ক্লিয়ার? 1000 কেজি বরফ 24 ঘন্টার ভিতরে গলায় পানি বানাইতে গেলে যতটুকু এনার্জি লাগবে সেটা হলো যে কতটুকু এনার্জি লাগে? 1 টন পানিকে 1 টন বরফকে পানি বানাইতে গেলে হলো 2,88,000 বিটিইউ এনার্জি লাগে। কতটুকু বিটিইউ লাগতেছে? 2,88,000। এটা কতক্ষণের কতটুকু সময়ের ভিতরে? একদিনে 24 ঘন্টায়, তাই না? এটা হলো হ্যাঁ পার ডে তে, তাই না? এটাই তো দেখলাম আমরা যে 1 টন ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু মেল্ট 1 টন অফ আইস ইন 24-hour পিরিয়ড। মানে একদিনে 1 টন বরফকে পানি বানাইতে কতটুকু এনার্জি লাগবে সেটা হলো 2,88,000 বিটিইউ। তাহলে পার ঘন্টায় কতটুকু এনার্জি লাগবে? এই একই জিনিসকে যদি পার আওয়ারে নেই, 12 কত দিয়ে ভাগ করবো? 24 দিয়ে। 24 দিয়ে ভাগ করবো, এক্স্যাক্টলি। তাহলে 2,88,000কে 24 দিয়ে ভাগ করলে সেটা হলো 12,000, সেটা হলো পার আওয়ারে। আওয়ার। ঠিক আছে, আমরা আগের স্লাইডে দেখতেছিলাম
1 টন সমান 12,000 BTU। 12,000 BTU পার আওয়ার। হ্যাঁ, তাহলে দুইটাই আমাকে জানতে হবে। জি। এটাও কিন্তু 1 টন। 1 টন সমান 2,88,000 BTU পার ডে অথবা 12,000 BTU পার আওয়ার। ঠিক আছে, দুটাই 1 টন সমান। জি স্যার। একটা হলো ডেতে, একটা হলো আওয়ারে। A 2 ton unit would be rated at 24,000 BTU per hour। 1 টন যদি 12,000 BTU হয় তাহলে 2 টন হবে 24,000। Typical residential central system provides up to 5 ton of AC cooling। রেসিডেন্সিয়াল বিল্ডিং এ সাধারণত বড় জোর 4-5 টন পর্যন্ত হয়। কমার্শিয়াল সিস্টেম গুলো অনেক বেশি হয়। 1,500 টন পর্যন্ত কুলিং সিস্টেম আছে। মেকানিক্যাল কুলিং উইথ আইস ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য রেফ্রিজারেন্ট। আর এখন হলো যে হোয়াইট টন অফ আইস, কেন বরফের ওজনের সাথে আমি কম্পেয়ার করতেছি? কারণ এসি তো বর্তমান দিনে এসি এয়ার কন্ডিশনিংটা এইভাবে আসছে। আগের দিনে এসি বলতে মানুষ বুঝতে হলো বরফটাকে এই যে কুলারের ভিতরে বরফ দিত। অনেকে খেয়াল করছেন কিনা, এয়ার কুলার পাওয়া যেত আগে, এখন খুব একটা চলে না। ফ্যান থাকতো, ফ্যানের পিছনে জায়গা থাকতো, ওখানে বরফ ঢালার, মানে ফ্রিজ থেকে বরফ ঢেলে ঢেলে দিত, পরে বাতাসটা বের হইতো, বরফের ঠান্ডা বাতাসটা বের হইতো। তো বরফ জি স্যার, থেকে দেখছি ঠান্ডা স্যার। করার, হ্যাঁ, তো এই বরফ থেকে ঠান্ডা করার সিস্টেমটা আসছে, তো ওখান থেকেই ওই জন্য টন শব্দটা আসছে ওখান থেকেই, তো ওই জন্য টন ইউজ করে সবখানে। এখন আসলে হলো হিউমিডিটিতে। হিউমিডিটি ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার ভ্যাপর প্রেজেন্ট ইন দ্য এয়ার। হিউমিডিটি হলো আর্দ্রতা, বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে, সহজ কথায়, তাই না? বাতাসে আর্দ্র বেশি হলে তখন এটা হিউমিডিটি বেশি, কম হলে কম। ওয়াটার ভ্যাপার, দ্য গ্যাসিয়াস স্টেট অফ ওয়াটার ইজ জেনারেলি ইনভিজিবল টু হিউম্যান আই। আমরা খালি চোখে ওয়াটার ভ্যাপারটা দেখতে পারি না। হিউমিডিটি ইন্ডিকেটস দ্য লাইকলিহুড ফর প্রেসিপিটেশন। লাইকলিহুড মানে হলো সম্ভাব্যতা, সম্ভাবনা। হিউমিডিটি দিয়ে আমরা বুঝতে পারি যে বৃষ্টি হবে কি হবে না। হিউমিডিটি বেশি হলে বৃষ্টি হবে কি হবে না? হবে স্যার। বৃষ্টি হবে স্যার। হ্যাঁ, হিউমিডিটি বেশি হলে বৃষ্টি হবে। শীতকালে হিউমিডিটি বেশি থাকে না কম থাকে? কম থাকে। শীতকালে হিউমিডিটি কম থাকে। সমুদ্রের পাশে হিউমিডিটি বেশি থাকে না কম থাকে? স্যার বেশি থাকে। বেশি থাকে স্যার। হ্যাঁ, সমুদ্রের পাশে বেশি থাকে। হুম, তাহলে এখন আসেন হলো হিউমিডিটি কেন আমার লাগবে, ইম্পর্টেন্ট কেন? হ্যাঁ, খালি টেম্পারেচার কমাই দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আসলে এমন না, হিউমিডিটিটাও একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ হিউমিডিটি লেভেল যদি খুব বেশি হয়ে যায়, অনেক বেশি আর্দ্র, যদি পরিবেশটা অনেক বেশি আর্দ্র থাকে, তখন কি হবে? গ্রোয়িং মোল্ড অ্যান্ড ব্যাকটেরিয়া। বাম পাশেরটা হলো হিউমিডিটি বেশি থাকলে কি সমস্যা, ডান পাশেরটা হলো হিউমিডিটি কম থাকলে কি সমস্যা। এখন বাম পাশের দিকে খেয়াল করেন, হিউমিডিটি যদি খুব বেশি হয়ে যায় তখন গ্রোয়িং মোল্ড অ্যান্ড ব্যাকটেরিয়া। মোল্ড মানে হলো আপনার যে শ্যাওলা, ছত্রাক, এগুলো আসবে আর কি। তো বাতাস যদি খুব বেশি আর্দ্র থাকে, ভেজা থাকে, তখন আপনারা দেখবেন যে বিল্ডিং এ স্যাঁতসেঁতে হয়ে যায়, তাই না? খেয়াল করছেন না? বৃষ্টির দিনে বিল্ডিং গুলো স্যাঁতসেঁতে হয়ে যায়, ছাদ থেকে যে পানি পড়ে জায়গাগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়, শ্যাওলা জমে। তো হিউমিডিটি বেশি থাকলেও একই সমস্যাগুলো দেখা ওয়াল দিবে। গুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওয়াল গুলো নষ্ট হয়ে যায়। তো এগুলো হলো হিউমিডিটি বেশি থাকলে সমস্যা। আর একটা হলো স্টাফি কন্ডিশন। আমাদেরকে যে গুমোট একটা গরম ভাব থাকে না, সেটা হলো হিউমিডিটি বেশি থাকলে সেই গরম ভাবটা থাকে। হিটটা পরিবেশের সাথে খুব সহজে মিশতে পারে না, ট্র্যাপ হয়ে যায়। তো ওই জন্য স্টাফি কন্ডিশন হয়ে যায়। আর একটা ওভারঅল ডিসকমফোর্ট, আমাদের তখন আর কমফোর্ট আমরা ফিল করি না হিউমিডিটি যদি বেশি থাকে। এই জন্য দেখবেন সমুদ্রের পাশের পরিবেশটা খুবই খারাপ। সমুদ্র এলাকার দেখবেন যে ওয়েদার গুলা খুব একটা ভালো না, সবসময় একটা কি ব্যবসা গরম লেগে থাকে। আর অন্য জায়গাগুলো দেখবেন যে অতটা থাকে না। আর যদি হিউমিডিটি লেভেল খুব কমে যায় তখনও সমস্যা। বাতাস হিউমিডিটি লেভেল যদি একবারে কমে যায় তখন ঠান্ডা লাগার চান্স থাকে, আমাদের স্কিন গুলো ড্রাই হয়ে যায়। বাতাসে ময়শ্চার খুবই কম, তখন সে আমাদের স্কিন থেকে ময়শ্চার গুলো নিয়ে নেয়। আর এই সেম সমস্যা হয় হলো আপনার যে উডের ক্ষেত্রে, তারপর কনক্রিটের ক্ষেত্রে, পেইন্টের ক্ষেত্রে, তখন ওসব জায়গা থেকে ময়শ্চার নিয়ে আসা শুরু করে, ওসব জায়গাও রাফ হয়ে যায়।
তো হিউমিডিটি খুব বেশি হলেও সমস্যা, খুব কম হলেও সমস্যা। এই জন্য আমাদের সবসময় লিমিটের মধ্যে রাখতে হবে, আর সেটা হলো 40 থেকে 65, তাই না? এটা আমরা আগের স্লাইডে দেখছি। এই গেল আমাদের হিউমিডিটি। তো শেষের দিকে চলে আসছে। আরেকটা আছে হলো রিলেটিভ হিউমিডিটি। একই জিনিসই, relative humidity compares the actual amount of water vapor in the air at a given temperature with the total amount of water vapor the air can hold at the temperature. Suppose লাইনটা যদি আমরা আবার পড়ি, relative humidity compares the actual amount of water vapor, বাতাসে এখন কতটুকু জলীয় বাষ্প আছে at a given temperature with the total amount of water vapor. হ্যাঁ, রিলেটিভ হিউমিডিটি মাপে হলো পার্সেন্টেজে, তাই না? এগুলো আপনারা পড়ছেন আগে, রিলেটিভ হিউমিডিটি। সাপোজ 10% রিলেটিভ হিউমিডিটি যদি বলে, তাহলে আমি কি বুঝবো যে আমার এখানে যতটুকু বাতাস আছে, এর যদি আমার ঘর হয়, এখানে যতটুকু বাতাস আছে, এই বাতাসে যদি মনে করেন সাপোজ 1 কেজি জলীয় বাষ্প যদি থাকতে পারে, বাতাসে তো একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারবে, তাই না? এর থেকে বেশি জলীয় বাষ্প হয়ে গেলে তখন কি হবে? মনে করেন একটা রুম, হ্যাঁ, একটা রুমের ভিতরে বদ্ধ রুম, এই রুমটাই চিন্তা করেন, এই রুমটা বদ্ধ রুম না, একটা চারকোনা বক্স, বদ্ধ রুম, বাইরে থেকে কোনো কিছু ঢুকতে পারতেছে না, ভিতর থেকে কোনো কিছু বের হতে পারতেছে না। এই সিস্টেমের একটা নাম আছে, এটাকে বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। এরকম যদি বদ্ধ রুম হয় যেখান থেকে শক্তির আদান প্রদান সম্ভব হয় না, সেক্ষেত্রে বাতাসে জলীয় বাষ্প মনে করে বাইরে থেকে আমরা পুশ করতেছি, বা এটাকে আমরা কুল করতেছি, ঠান্ডা করতেছি, বা বাইরে থেকে আমরা হিউমিডিটি দিতেছি। তো জলীয় বাষ্প পুরা ঘর ভর্তি হয়ে তো জলীয় বাষ্প সারাদিনই তো ভর্তি করতে পারবো না, তাই না? বাতাসে তো একটা ক্যাপাসিটি আছে, বাতাসে এতটুকু জলীয় বাষ্প থাকতে পারবে। ওই ক্যাপাসিটির থেকে জলীয় বাষ্প বেশি হয়ে গেলে কি হবে? শিশির পড়বে স্যার। এক্স্যাক্টলি, শিশির পড়বে, ঘনীভবন হবে, মেঘ তৈরি হবে, বৃষ্টি পড়বে, তাই না? বর্ষাকালে যে ঘটনাটা ঘটে, বর্ষাকালে হিউমিডিটি বাড়ে, বাড়তে 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 যখন বাতাসের ক্যাপাসিটি থেকে বেশি জলীয় বাষ্প হয়ে যায়, তখন এগুলো কনডেন্স হয়ে মেঘ তৈরি হয়, তারপর বৃষ্টি হয়ে নিচে পড়ে, তাই না? ওই জন্য দেখবেন যখন বৃষ্টি হবে তার ঠিক আগ মুহূর্তের দিকে প্রচন্ড গরম লাগে। যদিও দেখবেন যে পুরো আকাশে মেঘ মেঘ করছে, কোনো রোদ নাই, কিন্তু এরপরে প্রচন্ড গরম। খেয়াল করছেন কিনা সবাই? এরকম হয় না? স্যার আমরা আজকে এই জিনিসটা পড়তেছি বিদায় জানতেছি, কিন্তু আমাদের বাপ দাদারা বা দাদা নানারা বলতো যে গরম হচ্ছে বৃষ্টি পড়বে, ওরা কিভাবে এটা অনুভব করলো এই থিওরিটা? ওরা তো, ওদের হলো এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ওরা জানে যে গরম হলে বৃষ্টি হবে, ওরা অনেক কিছু জানে যেগুলো আমরা এখন সায়েন্স বের করছি, হ্যাঁ। তো ওই সময়টা অনেক গরম লাগে কেন? কারণ হলো বাতাসে তার হিউমিডিটি সর্বোচ্চ লেভেলে থাকে তখন। তো যত বেশি হিউমিডিটি হবে শরীর তত বেশি আনকমফোর্টেবল ফিল করবে, তত বেশি গরম লাগবে। আর এটা যখন আরো গরম বাড়ে, আরো হিউমিডিটি বাড়ে, তখন এটা ঘনীভবন হয়, মেঘ হয়, মেঘ হয়ে বৃষ্টি হয়। সেম কাজটাই হয় এখানে। এই ময়েশ্চারটা আসে কোথা থেকে? ময়েশ্চারটা আসে হলো বাতাস যখন, জলীয়টা যখন বাষ্প হয়ে যায়, তাই না? পানিটা যখন বাষ্প হয়ে যায় তখন সে বাতাসের সাথে মিশে। তো এই রুমের ক্ষেত্রে, এই রুমে মনে করেন কিছু পানি ছিল, আমরা বাষ্প করে জলীয় বাড়াচ্ছি, কোনো একভাবে বাড়াচ্ছি, তো বাড়াতে বাড়াতে সেটা একসময় তার ক্যাপাসিটি থেকে ক্রস করে যাবে। তো ক্যাপাসিটিটা আমরা কিভাবে মাপবো? এই রুমে কতটুকু বাতাস থাকতে পারে আর সেই বাতাসে কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে। আমরা কোথায় ছিলাম যে একটা রুমে কতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, হ্যাঁ। তো সাপোজ এই বক্স করা রুমে 1 কেজি জলীয় বাষ্প থাকতে পারবে, তাহলে এই রুমে যদি এখন 1 কেজি জলীয় বাষ্প না থাকে, 10 গ্রাম জলীয় বাষ্প থাকে, তাহলে কত পার্সেন্ট জলীয় বাষ্প আছে এই রুমে? কোন ক্যাপাসিটির কত পার্সেন্ট জলীয় বাষ্প আছে এই রুমে? বুঝতে পারেন? এই যে এই রুমটাতে, হ্যাঁ, এই রুমটাতে 1 কেজি পর্যন্ত জলীয় বাষ্প থাকতে পারে, এর থেকে বেশি হলে বৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এই রুমে এখন 1 কেজি নাই, শীতকাল, শীতকালে তো জলীয় বাষ্প কম থাকে, হ্যাঁ। ধরুন এই একই রুম, শীতকালে 10 গ্রাম জলীয় বাষ্প আছে, ঠিক আছে? তাহলে তার ক্যাপাসিটির কত পার্সেন্ট জলীয় বাষ্প এখন আছে? স্যার এখানে 10,000 1000 ভাগে 0.1 গ্রাম। হ্যাঁ, আমরা যদি হুম,
0.01। 0.01 থেকে পার্সেন্টে নিলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 1%। 10% স্যার? 1%, 1% স্যার। 1%, হ্যাঁ। তাহলে যদি 10 গ্রাম থাকে তাহলে তার ক্যাপাসিটির কত পার্সেন্ট জলীয় বাষ্প আছে? 1%। তাহলে তার রিলেটিভ 1%। হিউমিডিটি হবে 1%। ঠিক আছে? একই জিনিস যদি বর্ষাকাল হয়, হ্যাঁ, বর্ষাকাল হয়ে গেলে তখন জলীয় বাষ্প হবে অনেক বেশি। তখন 1 কেজির জায়গায় ধরেন 900 গ্রাম জলীয় বাষ্প থাকবে। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হবে হবে ভাব, তার মানে 900 গ্রাম জলীয় বাষ্প আছে। তাহলে তখন কত পার্সেন্ট সে কভার করছে টোটাল ক্যাপাসিটির? 9%। হুম, 90%। 90%। তাহলে শীতকালে আমার রিলেটিভ হিউমিডিটি থাকতেছে 1%, গরমের সময় সেটা হয়ে যাচ্ছে 90%। হ্যাঁ, তাহলে এইটাই হলো আমার পার্সেন্টেজটা হলো আমার কতটুকু ক্যাপাসিটি, কতটুকু জলীয় বাষ্প থাকতে পারবে আর এখন কতটুকু আছে, এই দুইটার অনুপাতকে যদি বলে 90% রিলেটিভ হিউমিডিটি, বা এই যে আগে কি লিখছিলাম 10% রিলেটিভ হিউমিডিটি, তাহলে 10% রিলেটিভ হিউমিডিটি মানে কত? এই রুমে কতটুকু জলীয় বাষ্প আছে, এই বক্স করা রুমে জলীয় বাষ্প কতটুকু আছে? 1%। হ্যাঁ, না, 1% স্যার। 10% যদি আমি হিউমিডিটি বলি, তাহলে কত কেজি বা কত গ্রাম জলীয় বাষ্প এই রুমে আছে? কেজি এখানে থাকতে পারে, তার মানে 1000 গ্রাম থাকতে পারে। 1000 গ্রামের 10% মানে হলো 100 গ্রাম, তাই না? তাহলে এই রুমে বর্তমানে আছে হলো জি স্যার। 100 গ্রাম। 100 একইভাবে যদি 80% রিলেটিভ হিউমিডিটি বলি, তাহলে এই রুমে আছে হলো 800 গ্রাম। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো দিয়ে খুব সহজে বুঝতে পারি যে বাতাসের কত ক্যাপাসিটি, তার কতটুকু পানি আছে। 100% রিলেটিভ হিউমিডিটি মানে পুরো বাতাসটাই স্যাচুরেটেড হয়ে গেছে, আরেকটু হিউমিডিটি বাড়লেই সেটা পানি হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ইয়াতে, ভাতের পাতিলে দেখেন যে ভাতের পাতিলে এই পানিগুলো জমে না ভাতের পাতিলের ঢাকনাতে। ভাতের পাতিলের ঢাকনা যদি আমরা ঢেকে রাখি তখন দেখবেন যে পানি জমে। পানি স্যার জমে গরমটার ভিতরে পানি আছে। হ্যাঁ, গরমটার ভিতরে স্যার যে কোনো কিছু গরম ঢেকে রাখলে স্যার উপরে পানি আসে হ্যাঁ, ঢাকনাতে। হুম, কারণটা কি? এখানে জলীয় বাষ্পটা স্যার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এখানে বাধাপ্রাপ্ত হয়ে ওখানে জমা হয়ে যায়। দুইটা কারণ। একটা কারণ হলো যে কোনো কিছু টেম্পারেচার যখন বাড়ে সেটা তখন উপরের দিকে উঠে। তো ভাতের পাতিলে তো চালের সাথে আমরা পানি দিছি, তো টেম্পারেচার যখন বাড়ছে পানিটা বাষ্পে পরিণত হয়েছে, সেটা উপরের দিকে উঠছে, উঠতে উঠতে ঠান্ডা হয়ে সেটা পানি হয়ে গেছে, একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো বদ্ধ জায়গা অনেকগুলো জলীয় বাষ্প একসাথে এসে আবার কনডেন্স হয়ে গেছে, আবার পানি হয়ে গেছে। তো এই দুইটা কারণেই ওখানে পানি জমে। এই জিনিসটা দেখবেন আপনার ইয়াতে, ওই যে একটা হলো যখন প্রেসারটা নিতে পারে না, তার ক্যাপাসিটি থেকে বেশি দিয়ে দিই, তখন সেটা আবার আয়তনটা কমাই দিবে। এটা হলো, এটাকে বলে প্রেসার। যত প্রেসার বেশি হবে তার ভলিউম তত বেশি হবে না কম হবে। কোনো কিছুতে যত বেশি প্রেসার দিব তার ভলিউম তত বাড়বে না কমবে? কমে যাবে স্যার। কমে যাবে। আপনি দেখবেন যে সিলিন্ডারের ক্ষেত্রে বা গ্যাস লাইটের ক্ষেত্রে দেখবেন ভেতরে থাকে পানির মতো, তাই না? কিন্তু আমরা গ্যাস ছাড়লে ওটা বের হয়ে যায়, গ্যাস হিসেবে বের হয়। তাহলে ভেতরে পানি থাকে, ছাড়ার পরে গ্যাস হয়ে যায় কি? এখানে গ্যাসটা তো আমরা মানে প্রেসার দিয়ে রেখেছি, যখন ওটা আমরা গ্যাসটাকে বাইরে নিয়ে আসবো তখন সেটা বায়ুমণ্ডলে মিশে যাবে। হ্যাঁ, কিন্তু গ্যাস লাইটের ভিতরে সেটা পানি কেন? গ্যাসকে এটা তো আমরা দেওয়ার করা আছে না। বদ্ধ এরিয়াতে আমরা তাকে রেখেছি স্যার। তো আপনার রুমে তো বদ্ধ এরিয়াতে বাতাসও আছে, কিন্তু বাতাসকে তো দেখতে পারতেছি না, কিন্তু গ্যাস লাইটের ভিতরে গ্যাসগুলোকে দেখতে পারতেছি। স্যার ওটাকে তো চাপ দিয়ে তরল করা হয়েছে স্যার। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ ওখানে ছোট একটা জায়গা, ওখানে হাই প্রেসারে এক্সেস গ্যাস দেওয়া হয়েছে। যখন অনেকগুলা গ্যাস আর গ্যাস নিতে পারতেছে না, তখন গ্যাস কি করছে, লিকুইড ফর্মে ভলিউমটাকে কমায় ফেলছে। এটাকে যদি আরো চাপ দিতাম তখন একটা স্টেজে সেটা সলিড হয়ে যেত। তো এই জন্য চাপ যত বাড়বে তার ভলিউম তত কমবে। তো এই হলো আপনার রিলেটিভ হিউমিডিটির কনসেপ্টটা। আর আরেকটা শুধু ছোট একটা টার্ম আছে এসভিএসি, যে এই আমরা যা পড়তেছি সেটাই হলো এসভিএসি। এইচভিএসি টার্মিনোলজি শর্ট ফর্মটা শিখে রাখবেন সবাই। এটা হলো হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনকে একসাথে শর্ট ফর্মে এসভিএসি বলে। তাহলে এইগুলো আমাদের আজকে পড়াশোনা। অনেকগুলো নতুন নতুন টার্ম একটু জটিল, তো এই জন্য বাসায় কয়েকবার পড়বেন, ইউটিউবে ভিডিও দেখলেন বা গুগলে সার্চ করলেন। এরপরে কোনো কনফিউশন থাকলে আমরা নেক্সট ক্লাসে আবার এগুলো আলোচনা করবো।
ঠিক আছে, 1000 ভাগের 10 ভাগ, তাহলে জি কত স্যার, পার্সেন্ট? জি